গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদী মার্চের ঘোষণা বৈষম্য বিরোধী আন্দোলনের। চাঁদাবাজি লুটপাট বন্ধে চট্টগ্রামে রাজপথে শিক্ষার্থীরা। নানা দাবিতে গাজীপুর সাভারে পোশাক শ্রমিকদের আন্দোলন, শতাধিক কারখানা ছুটি ঘোষণা। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। চিকিৎসকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত, বন্ধ অধিকাংশ বহির্বিভাগ, চরম দুর্ভোগে রোগীরা। এবং বন্যা পরিস্থিতি উন্নতির সঙ্গে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমির ব্যাপক ক্ষতিতে দিশেহারা বাসিন্দারা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শহীদী মার্চের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ ঘোষণা দেন। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও তা রুখে দেবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন। শুরুটা খুব বেশি কিছু কিংবা বড় কোনো দাবি নিয়ে না হলেও এর অর্জন নেহাত কম কিছু নয়। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার উৎখাত, এরপর দেশ সংস্কারের ডাক, সব মিলিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিফোর মানুষ। মাত্র ৩৫ দিনের আন্দোলন, এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর নির্বিচারে চলে গুলি, হত্যাযজ্ঞ। অবশেষে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্জনের ভাগিদার দেশের মুক্তিকামী আপামর মানুষ হলেও পেছনের শক্তি হিসেবে কাজ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের ডাকে এক কাতারে সামিল হন দেশের আপামর মানুষ। নতুন দেশ প্রাপ্তির প্রায় ১ মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক। দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের, জাতীয় সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে। ৭২-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং হাসনাতের কথায় সুর মিলিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে, যাতে পরবর্তী ক্ষমতাধররা বিষয়গুলো ভুলে না যায়। এটি যদি লিখে না থাকে, তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানা থাকা উচিত, মনে রাখা উচিত, মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল। ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলেও মন্তব্য করেন সমন্বয়ক বাকের। গতকাল দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামেলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ। এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে? বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে জুলাই গণহত্যায় নিহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পোশাক খাতে বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিজিএমইএর জরুরি সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। যার কারণে পুরুষরা বিক্ষুব্ধ হয়ে এই সংঘাতটা চালাচ্ছে। এটা একটু আছে, আমি রাকিব বলো, আমি রাকিব বলো। আসলে এটা তো নতুন না, এই এক্সিস্টিং এই ওয়ার্কারগুলো অনেক দিন থেকে কাজ করতেছে। এই আমাদের যে শ্রমিক ফ্যাক্টরিতে তো ফুলফিলি আছে, এটা মেয়ে আর হোক আর ছেলে হোক, এরা তো 3, 4, 5, 10 বছর ধরে একই জায়গায় কাজ করতেছে। নতুন করে তো আর কাউকে যে মেয়ে কম নিতেছে, ছেলে বেশি নিতেছে, বিষয়টা কিন্তু এরকম না।
আমি সে কাউকে প্রতিনিধিত্ব কাজ করি। আসলে এই আমাদের এই সমস্যাটা অনেক পুরনো, মাঝে মাঝে এটা চাউট দেয়। বিজেপি এই সক্ষমতায় কবে যাবে যে কারখানার নিরাপত্তার দায়িত্বটা শ্রমিকদের নিবে এবং মালিক এই শ্রমিকদের সম্পর্কে কবে হবে। এক দ্বিতীয় বিষয়টা হলো যে এই যে সমস্যাটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সটা আসলে কি? আমরা যেটা শুনছি বাহিনীতে যে আপনি এক্সাক্ট ফাইন দিতে বলছেন না, শ্রমিকরা আসলে এক্সাক্ট দাবি দাবি আপনারা বলছেন বহিরাগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরবে, সেটা ঠিক আছে বহিরাগত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটুকু শুনেছি শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে আপনাদের বোঝাপড়ার জায়গাটা হচ্ছে এই সমস্যাটা বোঝায় কিন্তু আপনার। ঠিক আছে, আমি রাকিবকে দিচ্ছি, রাকিব এটা বলুক। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা প্রথমে সরি বলে নিচ্ছি, আপনারা অপেক্ষা করতে হয়েছে আমাদের মিটিংটা লম্বা হওয়ার জন্য। প্রথমত আজকের সিচুয়েশনটা কিন্তু নর্মাল কোনো সিচুয়েশন না, এটা একটা ইন্ডাস্ট্রি ফোকাস না, এটা এন্টায়ার কান্ট্রি ফোকাস। আপনারা দেখছেন এটা শুধুমাত্র গার্মেন্ট শিল্পতে হচ্ছে না, আপনার অর্গানাইজ ইন্ডাস্ট্রি যেখানে কিনা শ্রমঘন না, আজকে পোশাক শিল্পে শুধু না ঔষধ শিল্পেও হচ্ছে। তো এই ইয়েটা আসলে ডিফারেন্ট, আপনারা নিজেরাও বুঝছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা পুলিশের যে কারেন্ট সিচুয়েশন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ওয়াজ আওয়ার মেইন স্ট্রেংথ ফর ইন্ডাস্ট্রি, বাট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইজ ট্রমাটাইজ। ইমিডিয়েটলি পুলিশের ওসিগুলো তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই। এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরির গেটে চলে আসছে। আমরা হলফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না। অফকোর্স আপনি যদি একটা ওয়ার্কার ঘুরতে থাকে, তাকে যখন আরেকটা ফ্যাক্টরির ওয়ার্কার ধাওয়া দেয়, সে পাল্টা ধাওয়া দেয়, এবং ওরই ধারাবাহিকতায় একটা ফ্যাক্টরির সাথে আরেকটা ফ্যাক্টরির কনফ্লিক্টের সিচুয়েশান হয়েছে। বাট অ্যাট লার্জ পরিবেশ পরিস্থিতিতে এখানে পলিটিক্যাল ঝুট ব্যবসার সাথে সম্পৃক্ত কিছু লোকের আনাগোনা আছে, এখানে পলিটিক্যাল পার্টির স্টেবিলিটির আনাগোনা আছে, একদল চর দখল করতে চাচ্ছে, একদল ছাড়তে চাচ্ছে না। সো এরকম বেশ কিছু অরাজকতা আছে। বাট আমরা মনে করি আমাদের ফ্যাক্টরির ইন্টারনাল যে কমিউনিকেশন, প্রত্যেকটা ফ্যাক্টরিতে সকালবেলা ফ্যাক্টরিতে ওয়ার্কার ঢুকছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু বহিরাগত 50-60 জন যখন এসে ধাক্কা দিচ্ছে, ফ্যাক্টরির গেট ভেঙে ফেলছে, তখনই কিন্তু ভিতর থেকে এরা প্রোটেক্ট করার চেষ্টা করলেও ওরা অনেক ফ্যাক্টরিতে আজকে হয়েছে যে সে প্রোটেক্ট করেছে, তারা তাদের শক্তি দিয়ে 50-60 জন ভলেন্টিয়ার দিয়ে তারা ফ্যাক্টরিটাকে প্রোটেক্ট করেছে। এরপরে সরাসরি যুক্ত ছিলাম রাজধানী উত্তরা থেকে। নানা দাবিতে গাজীপুর সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলে দিনভর আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিরতা তৈরি করছেন তারা বহিরাগত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তাদেরকে মোকাবিলা করতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। একই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অস্থিরতার বিরুদ্ধে অ্যাকশন শুরুর ঘোষণা দেন। পোশাক কারখানায় নারী পুরুষ সমান হারে নিয়োগ, সরকার পরিবর্তনের পর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তৈরি পোশাক শিল্প খাতে। এসব দাবিতে বুধবারও নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলেও। এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো অন্তত 60টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা। এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেট সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য
আমাদের একটু টাফ হতে হবে। এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন, অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না। গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আবারও জানান তিনি। পদক্ষেপ কঠোর না হবে, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বন্ধ রয়েছে অধিকাংশ বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের প্রতিটি কক্ষের সামনে সেবা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। বুধবার সকাল ৮টা থেকে টিকিট সংগ্রহ করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা পাননি চিকিৎসকের। এতে চরম দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষার পর হতাশ হয়ে বাড়ি ফেরেন অনেকে। রোগী মানুষ কোন জায়গায় দেবো, কোন জায়গায় ডাক্তার দেবো, আমরা বাড়ি বিভ্রান্তের মধ্যে পড়েছি। যে রিপোর্ট দেখে ডাক্তার আমাকে ঔষধ দিবে, খাবো, এসে দেখে ডাক্তার তো এখানে এখন নেই। দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন সহ নানা অভিযোগে গত মঙ্গলবার ভারপ্রাপ্ত উপপরিচালকের স্বাক্ষরিত একটি নোটিশে ৫১ জন চিকিৎসককে কালো তালিকাভুক্ত ও তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত হাসপাতাল থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়, যার মধ্যে বহির্বিভাগের ১৭ জন সহ বিভিন্ন বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, কনসালটেন্ট ও ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। নিরাপত্তা ঝুঁকিতে এদের অনেকেই হাসপাতালে আসেননি। ডাক্তারদের রুম ভাঙচুর, রুম থেকে বের করে দিবে বা এরকম কিছু একটা বলা হয়েছে, যার কারণে আসেনি। আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে মেডিকেলে আসা থেকে বিরত থাকছি, কারণ আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেওয়া যায় না, কাজ করা যায় না। অভিযোগ উঠেছে হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি অংশ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার আক্তারুজ্জামানকে নোটিশে স্বাক্ষর ও পদত্যাগ করতে বাধ্য করেন। তবে এ বিষয়ে ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রামে চাঁদাবাজি, সিন্ডিকেট ও লুটপাট রুখে দিতে আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল ও সমাবেশ করে দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার ঘোষণা দেন। আবারও মিছিল, আবারও স্লোগান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে আবারও কাঁপছে রাজপথ। তবে এবার কোনো সরকার পতনে নয়, মাঠে নেমেছে চাঁদাবাজি, লুটপাট ও সিন্ডিকেটের বিরুদ্ধে। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর ১৬ শহর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেটি ২ নম্বর গেটের সামনে বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন সমন্বয়করা। আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোন রকম চাঁদাবাজ, সিন্ডিকেট, অন্যায়কারীর জায়গা হবে না। যদি কেউ সমন্বয়কদের পরিচয় দিয়ে অন্যায় অনিয়ম অত্যাচারের সাথে জড়িত থাকে, আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন। এই সরকারকে বাংলাদেশের সংস্কার হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার মাধ্যমে পরবর্তী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এর আগে বেলা ১১টার দিকে নগরীর ১৬ শহর রেল স্টেশনে জড়ো হন শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন। জানান, দেশকায় অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে আবারও রক্ত ঝরবে রাজপথে। আওয়ামী শাসনের সময় যে চাঁদাবাজিটা ছিল, ঠিক তারা আবারও সে অতীতের মতো আবারও চাঁদাবাজি শুরু করছে। এই চাঁদাবাজিদের বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। আমাদের এই স্বাধীন দেশে কোনো সিন্ডিকেট, কোনো চাঁদাবাজি চলবে না। ছাত্র সমাজের দাবি একটাই, আমরা বাংলাদেশের মধ্যে কোনো রকম চাঁদাবাজি,
কোনো রকম সিন্ডিকেট করতে দিব না। পরে বিপ্লব উদ্যানে জাতীয় পতাকা উড়িয়ে শেষ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার পানি নামতে শুরু করায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভিটেমাটি, ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষতিতে দিশেহারা বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। পানিবাহিত রোগে আক্রান্তদের চাপ হাসপাতালগুলোতে। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকারি বেসরকারি সহায়তা চান বানভাসীরা। ধীরে ধীরে উন্নতির দিকে দেশের বন্যা পরিস্থিতি। তবে বানের পানি নামলেও কমেনি দুর্ভোগ, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। নোয়াখালীতে ৮ উপজেলার ২০ লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ১,৯৩,০০০-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। বন্যায় মোট ৩৮,৪৫৬ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে টাকার অঙ্কে, যা ৬৪৩ কোটি টাকারও বেশি। ৮৫,০০০-এর বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতি ৬১৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি। শুধু তাই নয়, প্রায় ২,৫০০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যাদের পাকা ঘর আছে তারা একটু বাড়িতে গেছে, যাদের কাঁচা ঘর আছে তারা এখন পর্যন্ত বাড়িতে পানি শুকেনি। ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে, গাছ গাছড়া নষ্ট হয়ে গেছে। আমার এই বয়সে কোনোদিনই এত পানি দেখিনি। এখনো ঘরের ভিতরে এক বিকট আঙ্গ অবস্থা এরকম ভয়ানক অবস্থা, আর পৃথিবীতে মনে আমরা বাসন দলগা দেখতে পাবো না। দেশে চাঁদাবাজ দখলদারদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে নোয়াখালীর খলিফার হাট মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। চাঁদাবাজরা যে দলেরই হোক, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। টাকা পয়সা দুর্নীতিবাজদের এই দেশে কোনো জায়গা নাই, চাঁদাবাজদের জায়গা নাই, দখলদারদের জায়গা নাই, অস্ত্রবাজদের জায়গা নাই। যারাই এই সমস্ত কাজে লিপ্ত থাকবে, চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি, যারাই থাকবে, সে যেই দলেরই হোক, তাদেরকে বাধা দিতে হবে, তাদেরকে আইনের হাতে তুলে দেবেন আপনারা। ঝিনাইদহে জিনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেল। গত ১ সেপ্টেম্বর শহরে এক প্রবাসী স্ত্রীর মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে টাকা চায় চক্রটি। এতে অস্বীকৃতি জানালে স্বামী ও সন্তানের ক্ষতির ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ২০,০০০ টাকা হাতিয়ে নেয় তারা। সর্বশেষ স্বর্ণের গহনা চাইলে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ভুক্তভোগী। দেখছেন বাংলার সময়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচল অবস্থায় ডেলিভারি ধীর গতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে কন্টেইনারবাহী জাহাজ অবস্থানের সময় ক্রমশ বাড়ছে। বর্তমানে প্রতিটি জাহাজকে বন্দরের জেটিতে বার্থিং নিতে ৪ থেকে ৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর এই বাড়তি সময়ের জন্য বন্দরের সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি দিনে অন্তত $20,000 জরিমানাও গুনতে হচ্ছে জাহাজ মালিকদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নানামুখী জটিলতায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেমন কন্টেনারের স্তূপ জমছে, তেমনি জাহাজের জট সৃষ্টি হচ্ছে বন্দরের বহির্নোঙরে। সবশেষ মঙ্গলবার বন্দরের জেটিতে 10টি কন্টেনারবাহী জাহাজের অবস্থানের পাশাপাশি জেটিতে বার্থিং পেতে বহির্নোঙরে অবস্থান নিয়ে অপেক্ষায় রয়েছে আরও 9টি জাহাজ। গত 2 সপ্তাহ ধরেই বার্থিং পেতে প্রতিটি জাহাজের সময় লাগছে 4 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। অথচ আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কয়েক ঘন্টার মধ্যেই বার্থিংয়ের সুযোগ পেত পণ্যবাহী বিদেশি জাহাজগুলো। গত 1.5 মাসের যে একটা জট, এই জটে কিন্তু চট্টগ্রাম বন্দরে বেশ জটের সৃষ্টি হয়েছিল এবং এটা হয়েছিল চট্টগ্রাম বন্দরের কিন্তু দোষ না। এখানে হচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তারা ঠিকমতো তাদের কন্টেনার ক্লিয়ার করতে পারেনি, তার মাল নিতে পারে নাই, কমিউনিকেশনের জন্য প্রবলেম ছিল, বিভিন্ন কারণে প্রবলেম ছিল। গত 1 সপ্তাহ ধরে বন্দরের বহির্নোঙরে 9 থেকে 14টি কন্টেনারবাহী জাহাজের অবস্থান থাকছে। এর মধ্যে গিয়ারলেস অর্থাৎ ক্রেনবিহীন জাহাজগুলোকেই বেশি অপেক্ষায় থাকতে হয়। চাল, ডাল, গম, লোহার স্ক্র্যাপ, সিমেন্ট ক্লিংকার
প্রথমবারের মতো খোলাপূর্ণ বহির্নোঙরে খালাস করা গেল কন্টেনার উঠানামার ক্ষেত্রে জাহাজগুলোকে বন্দরের জেটি ব্যবহার করতে হয়। বর্তমানে বন্দরের জিসিবিতে 5টি, সিসিটি 2টি এবং এনসিটিতে 4টি কন্টেনারবাহী জাহাজ বেরানোর সক্ষমতা রয়েছে। সিসিটি এবং এনসিটিতে গ্যান্টি ক্রেনের সুবিধা থাকলেও জিসিবিতে গিয়ারলেস ভেসেল জাহাজ বেরানোর সুযোগ থাকছে। তাই আধুনিক গিয়ারলেস জাহাজগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবস্থান বেশি সময় থাকা মানে হচ্ছে পোর্টের ভিতরে কনজেশন আছে ডেফিনেটলি, যার কারণে জাহাজ অতিমাত্রায় আপনার এক্সট্রা টাইম পোর্ট অকুপাই করে রাখতে হয়। এই কারণে আমাদের যে কস্ট অফ অপারেশনটা, কস্ট অফ হ্যান্ডলিংটা, বার্থ হায়ার, এই জিনিসগুলো আমাদের কষ্টটা বেড়ে যায়। এদিকে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার কারণে স্থবির হয়ে পড়া ডেলিভারিতে গতি আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু একই সঙ্গে শিল্পের কাঁচামাল আমদানির চাপ বাড়ায় সেই গতি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 53,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 38,250 টিউএস। ক্রেন এবং কন্টেনারবাহী লরি চলাচলের জন্য অন্তত 30% জায়গা খালি রাখতে হয়। এই অবস্থায় প্রতিদিন 3.5 থেকে 4,000 কন্টেনার ডেলিভারি দিয়ে জাহাজের গড় অবস্থানকালীন সময় 8 থেকে নামিয়ে 4 দিনে আনা হয়েছে বলে দাবি বন্দরের। এখন আমাদের ইয়ার্ডে কন্টেনারের সংখ্যা প্রায় 38,000-এর নিচে চলে এসছে এবং আইসিডিগামী কন্টেনারের যে জট ছিল সেটাও এখন 1700 থেকে 1800 কন্টেনারে নেমে আসছে। সুতরাং ওভারঅল পজিশন আমাদের এখন ভালো এবং ডেলিভারিও আমাদের প্রতিদিন 4000-এর উপরে যাচ্ছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়েই। গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল একেবারে শূন্যের কোঠায়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যায় সেই সময় পৌঁছে দেয় 8 দিনে। আর প্রতিদিন বন্দরে অবস্থানের জন্য জাহাজগুলোকে জরিমানা গুনতে হয় 15 থেকে 20,000 মার্কিন ডলার। বিপুল এই জরিমানার অর্থ একেবারে ভোক্তা পর্যায়ে পড়ে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল করা হয়েছে। সকালে ভোমরা কাস্টমস সিএনডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন আনন্দ মিছিল করে। এ বন্দর দিয়ে গুড়া দুধ ছাড়া অন্যান্য সকল পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নওগাঁয় শুরু হয়েছে আউশ ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, তবে হাটে কাঙ্ক্ষিত দর মিলছে না বলে জানান কৃষক। আর চলতি মৌসুমে জেলায় প্রায় 2 লাখ মেট্রিক টন রোপা আউশ ধান কৃষকের ঘরে উঠবে বলে জানায় কৃষি বিভাগ। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। সোনালী ধান কাটার ব্যস্ততা নওগাঁর মাঠগুলোতে। উচ্চ ফলনশীল জাতের রোপা আউশ ধানের চারা রোপণের 3 মাসেই পাকা ধান উঠছে কৃষকের গোলায়। ধান কাটামারাই শেষে ধান বিক্রির জন্য হাটে তুলছেন কৃষক। এজন্য জেলার হাটগুলোতে বেড়েছে ধানের সরবরাহ। প্রতিমন রোপা আউশ ধান বিক্রি হচ্ছে 1150 টাকা থেকে 1180 টাকা দরে। কৃষক বলছেন ধানের উৎপাদন খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। ধান এমনি ভালো হয়েছে, 15-16 মণ করে ফলন হচ্ছে। এমনি ধানের বাজারও ভালোই আছে, কিন্তু এর থেকে পরে গেলে আমাকে লস হয়ে যায়। সারের দাম বেশি, কৃষক করে লাভ হয় না। ধানের দাম হইল 1100। খরচ বেশি, আমরা ধরো যে আবাদ করে লাভ পাই নিয়ে, মানে ধানের দাম কম। প্রতি বিঘা জমিতে 15 থেকে 16 মণ ধান উৎপাদন হচ্ছে। কৃষি বিভাগ বলছে খরা ও বন্যা সহায়ক জাত নির্বাচন করেই বরেন্দ্র এলাকার কৃষকদের মাঝে বীজ প্রদান করা হচ্ছে। সবসময় বৃষ্টি হওয়ার কারণে আমাদের সম্প্রসারক সেচ দিতেও হয় না, আর প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই এলাকায় পড়ে নাই, এখানে ফলনের কোনো তারতম্য ঘটে না, এখানে কৃষক কাঙ্ক্ষিত ফলনই পেয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে বরেন্দ্র এলাকায় চাষ করা হয় স্বল্পকালীন রোপা আউশের উচ্চ ফলনশীল BR-28, 56, 82 ও BR-21 জাতের ধান। 90 থেকে 95 দিন নিবিড় পরিচর্যার পর ধান কাটামারায় ধুম পড়েছে নওগাঁর মাঠগুলোতে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 60,000 হেক্টর জমিতে রোপা আউশের আবাদ করা হয়েছে, যেখান থেকে 1,80,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁর মহাদেবপুরের মাঠ থেকে MR রকি, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। খাগড়াছড়িতে 1 টাকায় নিত্যপণ্য কেনার সুবিধা পেলেন বন্যা দুর্গতরা। সকালে ক্যান্টনমেন্ট স্কুল মাঠে ভিন্নধর্মী বাজার বসে। এর উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। বাজারটিতে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মুরগি সহ 19 ধরনের নিত্যপণ্য মাত্র 1 টাকায় কেনার সুযোগ পান অন্তত 500 পরিবার।
বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চের ঘোষণা। বৈষম্য বিরোধী আন্দোলনের চাঁদাবাজি লুটপাট বন্ধে চট্টগ্রামে রাজপথে শিক্ষার্থীরা। শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের দিনভর বিক্ষোভ, শতাধিক কারখানা ছুটি। কাল থেকে খোলা রাখার ঘোষণা বিজিএমইএর। অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এবং চিকিৎসকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত, বন্ধ অধিকাংশ বহির্বিভাগ। চরম দুর্ভোগে রোগীরা। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।